মসজিদ গিয়েছে, কিন্তু আর হুঁশিয়ার করে দিচ্ছি, আর একটা মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায়, এরপর ভারতের রাজপথে আমরা রক্তের নদী বয়ে দেব। আজকে এই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন, এরপর শুধু জলপাইগুড়ি কোচবিহার নয়, পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ ব্যাপী আমরা রক্তের নদী বয়ে দেব ইনশাআল্লাহ। এরা আবার কারা দর্শক? এদেরকে আবার কারা নামিয়েছে এই রকম সব গরম গরম বক্তব্য রাখার জন্য রাস্তাতে? কারা এরা? এটা তো পরিষ্কার যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এই কথাটা উঠে এলো। তো যারা ওখানে আছেন, যারা আরামবাগ টিভির দর্শক, একটু বলবেন তো এরা কারা, এদের কি পরিচয়? জাতীয় পতাকা হাতে নিয়ে তো এইসব বলছেন প্রকাশ্যে মাইক নিয়ে। কারা এরা, কি উদ্দেশ্য? দর্শক একটু বলবেন তো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এতই রক্তের গরম, রক্তের নদী বইয়ে দেবেন? আর একটি মসজিদ থেকে যদি একটা ইট খুলে যায়, রক্তের নদী বইয়ে দেবেন? সেই বাবরি মসজিদ ইস্যু, যেটার বিচার করে দিয়েছে সুপ্রিম কোর্ট, মসজিদ গড়ার জন্য জায়গা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, মানে বিচারের মাধ্যমে জায়গা পাইয়ে দিয়েছে। সেখানে তো এখনো গরু চড়ছে, মসজিদ করার তো কোনো দেখতে পাচ্ছি না। অথচ রাম মন্দির যারা করতে চেয়েছিলেন তারা তো মন্দির করে ফেলেছেন। তো এখনো সেই ইস্যু, আমি যেটাকে নিয়ে বারবার বলছি, যেটা ডেড ইস্যু, যেই বিষয়ে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত ভারতবর্ষের বিচার করে দিয়েছে, সেটাকে এখনো ওইভাবে উস্কাবেন, মেনে নেবেন না। কোরআন মানেন না আপনারা? কোরআন মানেন। কোরআনে একটা কথা বলা আছে, দেখে নেবেন, যে লোকাল নেতৃত্ব যখন কোনো নেতৃত্ব বলতে পারেন লোকাল বডি যখন কোনো সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলার ব্যাপারে, সেটাকে মানতে হবে। এটা কিন্তু কোরআনেই বলা আছে। কোরআনের যেমন কিছু বিধি নিয়ম এসব আছে যেগুলো মেনে চলার কথা অনেকে বলেন, কোরআনে ওটাও বলা আছে যে কোথাও কোনো জায়গার কোনো গভর্নিং বডি যদি কিছু সিদ্ধান্ত নেয় কোনো বিষয়ে, সেটাকেও মেনে চলতে হবে। লোকাল, তার মানে কি, ওরকম গভর্নিং বডি ওইভাবে তো লেখা নেই, মানে বিষয়টা এইরকমই যে যদি কোনো যারা পরিচালনা করে একটা আইন শৃঙ্খলা নিয়ম কানুন, তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে মেনে নেওয়াটাও বলা আছে। তো একটা সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, একটা বিষয়ে বিচার করে দিয়েছে। কোনো পলিটিক্যাল পার্টি জোর করে কিছু করেনি, কোনো সংগঠন জোর করে কিছু করতে পারেনি। তারও হয়তো মুভমেন্ট করেছে, সেটা অন্য বিষয়, মুভমেন্ট করতে পারে কেউ না কেউ, কিন্তু সিদ্ধান্ত বিচার সেটা কিন্তু একটা আদালত করে দিয়েছে। তো যখন একটা বিষয়ে আদালত করে দিয়েছে, সে আপনার হয়তো মনোপুত নাও হতে পারে অর্ডার, কিন্তু সেটাকে নিয়ে আপনি জোর করতে পারেন কি? সেটাকে নিয়ে জোর করতে পারেন আপনি? সেটাকে বারবার উস্কে আপনি কি অশান্তির পরিবেশ রাখতে পারেন, বা অশান্তির পরিবেশ নতুন করে তৈরি করতে পারেন? কেন একটা মসজিদ তৈরি করা যায় না, যেটা একটা ডিসপিউট ল্যান্ড ছিল, যার একটা বিচার হয়েছে এবং সেখানে মসজিদ করার জন্য জায়গা দিয়ে দিয়েছে বিচারে? তো সেখানে একটা মসজিদ তৈরি করলে কি হতো? ওখানেই নামাজ পড়তে হতো, না হলে আর নামাজ কবুল হবে না? এটা কোনো কথা হলো? যেখানে জায়গা দিয়ে দেওয়া হয়েছে, করতে পারতেন মসজিদ ওখানে। কেন এখনো মসজিদ ওখানে হয়নি? বড় বড় লেকচার মারছেন। আমি তো রাম মন্দির উদ্বোধন করার সময় গিয়েছিলাম, আমি অনেকের মুখে শুনেছি যদি মসজিদটাও হতো আমরা একসঙ্গে দুটো জায়গা ঘুরে দেখে যেতাম, ঐতিহাসিক একটা ব্যাপার হতো, একটা সম্প্রীতির একটা জায়গা তৈরি হতে পারতো, যে রাম মন্দির হয়েছে, আবার বাবরি মসজিদও হয়েছে, একটা ডিস্টেন্স ছিল একটা, তো তার মধ্যে একটা ঐতিহাসিক নজির তৈরি হতো। কেন এখনো মসজিদ তৈরি হয়নি? জায়গা দেওয়ার পরেও এখন সেখানে গড়ি চড়ছে। তাহলে যেখানে মসজিদ তৈরি করার কথা সেখানে মসজিদ তৈরি করতে যাবেন না, আর যখন কোনো বিতর্কিত বিষয় থাকবে সেটাকে নিয়ে খুব হই হই করবেন, রক্তের নদী বইয়ে দেবেন বলে লেকচার মারবেন। কেন মসজিদ ভেঙে দেওয়া হবে? কেন মসজিদ ভেঙে দেওয়া হবে? আপনাদের পাড়ায় বা আমাদের পাড়ায় যে মসজিদ আছে, কেউ ভেঙে দিচ্ছেন? কেন ভেঙে দেবে?
কেন ভেঙে দেবেন? যদি কোনো কিছু বিষয়ে ল্যান্ড সম্পর্কিত বা অতীতের কোনো সম্পর্কিত কোনো যদি বিতর্ক থাকে, সেক্ষেত্রে কোর্ট যদি মনে করে বিচার করে দেয় যে না এটা মসজিদ ছিল না, মসজিদের জায়গা না, তখন আইন মোতাবেক যে ব্যবস্থা হওয়ার হবে। কেন জোর করে মসজিদ ভেঙে দেবে? আমাদের আরামবাগে প্রচুর মসজিদ আছে, কেউ তো ভাঙতে আসেননি, কেন ভাঙতে আসবেন? বাবরি মসজিদ নিয়ে ডিসপিউট ছিল, আরো কিছু মসজিদের ব্যাপারে প্রশ্ন আছে, জায়গা জমি। আর এটা জানেন, অতীতের ইতিহাস তো যারা আমরা জানি তারা তো জানি, কিছু কিছু বিতর্কিত বিষয় তো ঘটেছিল তো। এখানে ইসলামিক শাসন হওয়ার আগে এখানে তো মুসলমান এত ছিল না, ছিল কি? বেশিরভাগ তো কনভার্টেড। আমি এটা নিয়ে ইতিহাস আমি বলেছি আপনাদেরকে, ইতিহাস মানতে হবে। একটা সময়ে মানে এটা দুরকম ব্যাপার আছে। পাড়াকে পাড়া কনভার্ট হয়ে গেছিলেন হিন্দু থেকে মুসলিম। দুটো বক্তব্য আছে। যারা ইসলামিক শাসন করেছেন তাদের বক্তব্য যে মানুষজন স্বেচ্ছাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর উল্টো দিকের যে বক্তব্য আছে স্বেচ্ছায় না, জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে। তো স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যখন এই পাড়াকে পাড়া যখন কনভার্ট হয়ে গেল মুসলিম ইসলাম ধর্মে, যেখানে আগে হিন্দুদের বসবাস ছিল, তো সেখানে তো মন্দির ছিল। তো সেই মন্দিরগুলো কি হবে এখন? ধরুন গোটা পাড়া মুসলিম হয়ে গেলেন, আবারও বলছি যে কোনো কারণেই হোক, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গোটা পাড়া হয়ে গেল মুসলিম। তো মন্দিরগুলো কি হবে? মন্দিরগুলো, যেটা ইতিহাস বলে, কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছিল, মন্দির ওই একটু এদিক ওদিক মানে রেনোভেট করে এই করে সেই করে মসজিদে রূপ দিয়ে দেওয়া হয়েছিল। ধরুন মন্দির মসজিদ একই টাইপের দেখতে প্রায়, তাই না? গম্বুজ আছে আর আছে, তো একটু এদিক সেদিক করে সুন্দর করে গুছিয়ে মানে করে দিয়ে মসজিদে রূপ দেওয়া হয়েছে। তারপরে মন্দিরটা হয়ে গেল মসজিদ। আবার কিছু কিছু জায়গাতে পুরোটা ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। এটা তো হয়েছে। তাহলে কি সব মসজিদ হয়েছে? যত মসজিদ আছে ভারতবর্ষে সব কি হয়েছে? কিন্তু হয়েছে, কিছু কিছু জায়গাতে হয়েছে। তো এখন যদি সেগুলো প্রমাণ করা যায় কোন ক্ষেত্রে, কোনো বড় জায়গা, সেটা কত জায়গাতে আর মানে উঠছে, এই যে অভিযোগগুলো উঠছে সেটা কত বড় জায়গায়, মানে কটা মসজিদের ক্ষেত্রে উঠছে? খুব কি মসজিদের ক্ষেত্রে উঠেছে? হাতে গোনা কয়েকটা। তাও কি কেউ বলছেন বলেই সেটা নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হয়, পাল্টে দিতে হয়, ভেঙে দিতে হয়, তা কিন্তু হচ্ছে না। কেউ প্রশ্ন তুলছেন, কিছু ডকুমেন্ট রিলেটেড ব্যাপার নিয়ে প্রশ্ন তুলছেন, সেটা নিয়ে কোর্টে হচ্ছে বিচার। কোর্ট এনকোয়ারি করার কথা বলছে, এনকোয়ারিতে প্রমাণ দেখা হচ্ছে, প্রমাণ দেখে তারপর একটা সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে, যেমনটা হয়েছে বাবরি মসজিদের ক্ষেত্রে। তো এটা তো ফ্যাক্ট। তো এটাকে আপনি ওইভাবে জোর জবরদস্তি করে লেকচার দিচ্ছেন কি করে? তখন ইসলামিক শাসন ছিল, তখন এইরকম ঘটনা ঘটেছে, মসজিদ থেকে মসজিদ হয়েছে তো। এটা যে কোনো মানুষই বলবেন যারা একটু ইতিহাস চর্চা করেন, অনেক ক্ষেত্রে হয়েছে। আবারও বলছি, তার মানে এই না সব মসজিদ এরকম করে হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু দাবি বিতর্ক উঠেছে, সেটাও কিন্তু খুব বেশি জায়গার না, কয়েকটা মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বিতর্ক হলেই যে সেটাকে ছেড়ে দিতে হবে মন্দিরকে, সেটাও না। কোর্ট বিচার করবে, কোর্ট তারপর ঠিক করে দেখবে প্রমাণ টমান কি আছে, সব আছে না, মাটির নিচ থেকে সব দেখা প্রমাণ টমান ব্যাপার স্যাপার আছে, দেখে করবে। তো যদি প্রমাণ হয় যে হ্যাঁ ওটা মন্দির ছিল, মসজিদ করা হয়েছে, তখন তারা রাখতে পারেননি, তারা কনভার্ট হয়ে গিয়েছিলেন, পাড়াতে যারা অনেকে ছিলেন, এখন তারা বল পেয়েছেন, তারা হয়তো মনের দিক দিয়ে মেনে নিতে পারেননি, কিন্তু প্রতিবাদ করে রাখতে পারেননি, এখন তারা বল পেয়েছেন, তারা দাবি করছেন। তো সেই জায়গা থেকে তারা বলতেই পারেন, এর মধ্যে কোনো অন্যায় নেই, বলতেই পারেন তারা। এবার হয়তো আপনারা বলবেন যে যদি এইভাবে সব জায়গাতেই এরকম দাবি ওঠে, তাহলে তো সম্প্রীতি যেটা রয়েছে সেটা তো বিনষ্ট হতে পারে। কারণ এখান থেকে একটা আকশাকশি পরিবেশ তৈরি হতে পারে। ফলে মানে যাতে এই বিষয়কে সামনে রেখে বড় অশান্তি না হয়, বা অশান্তি যাতে করে কন্টিনিউ না হয়, সেই ক্ষেত্রে এইসব দাবিগুলোর থেকে সরে আসা উচিত। যা হয়ে গেছে, নতুন করে যাদের ইচ্ছে মন্দির মসজিদ তৈরি করে নেওয়া উচিত। সেটা আলাদা পার্ট, সেটা আপনারা ভালোভাবে বলতে পারেন, কিন্তু যে জোর করেন, তাহলে ওদিক থেকেও জোর আসবে, কারণ যেহেতু ইতিহাসে আছে এই ব্যাপারটা, জোর আসবে ওদিক থেকে। তো সেক্ষেত্রে সরকারও তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে যে যাতে করে এটা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে যাতে বেশি অশান্তির পরিবেশ না তৈরি হয়, সেই জন্য এইসব নিয়ে দাবি দাওয়া করার দরকার নেই। এবং দেখবেন এইসব কিছু কিছু ক্ষেত্রে
কোর্টও অর্ডার করেছে যে এখন এইসব করা যাবে না, সে করা যাবে না, কোর্টও অর্ডার করেছে। তো যা বলার করার কোর্টকে বলুন। যে দাবিটা আসবে কোনো মসজিদের ব্যাপারে, যদি আপনারা মনে করেন যে না এটা ওটা না, এখানে কোনো বিতর্ক নেই, আমাদের জায়গা, আমাদের মসজিদ, আমাদের সবকিছু, কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন। রাস্তাতে নদীর রক্তের নদী বহাতে হবে কেন? রাস্তাতে রক্তের নদী কেন বহাতে হবে? যদি মনে হয় যে ও দাবিটা ঠিক না, কোর্টে যান, কোর্টে বিচার করুন, সুপ্রিম কোর্ট আছে, সেখান পর্যন্ত লড়ুন, ব্যাস হয়ে গেল। রক্তের গঙ্গা, রক্তের গঙ্গা বহাতে গিয়ে তো ভোগের কয়েকজন তো মারা গেছিলেন। তো উত্তরপ্রদেশে একটা কি মসজিদের সমীক্ষা করতে গিয়ে হয়েছিল না? রক্তের গঙ্গা কাদের? রক্তের নদী তো সত্যি বইয়েছেন, প্রাণ চলে গেছে বেশ কয়েকজন মুসলিম যুবকের। লাভটা কি হয়েছে? যার গেছে তার গেছে, যাদের গেছে, যে পরিবারের গেছে গেছে, তাদেরই মানে ক্ষতি হয়েছে। তাতে কি লাভটা হয়েছে? কি লাভটা হয়েছে? সুতরাং এত রক্তের গরম দেখানোর কোনো প্রয়োজন নেই। আইনগত দিক দিয়ে এগোতে হবে, আইনের প্রতি ভরসা রাখতে হবে। আর এত ধর্মীয় জায়গা নিয়ে এত জেদের কোনো দরকার নেই। একটু শিক্ষা দীক্ষা নিয়ে একটু জেদ করুন না যে আমাদের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আধুনিক শিক্ষা, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষা হবে, এরকম দরকার, ওটা না করলে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না। এই দাবিগুলো করুন না, একটু এই দাবিগুলো করুন না। আমাদের কমিউনিটি মানে আধুনিক শিক্ষাতে দিন দিন পিছিয়ে পড়ছে, আমরা চাই আধুনিক শিক্ষাতে আমাদের এই কমিউনিটি এগিয়ে আসুক, বিজ্ঞান শিক্ষায় এই শিক্ষাতে এগিয়ে আসুক, তার পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা করতে হবে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে এই ধরনের আধুনিক মডেল স্কুল তৈরি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এই দাবিগুলো করুন না রাস্তাতে নেমে। জেদটা শিক্ষার দিক দিয়ে দেখান, শিক্ষা, প্রকৃত শিক্ষা, সেদিক দিয়ে জেদটা দেখান, তার জন্য লড়াই করুন, তার জন্য রাস্তাতে নামুন। আমরা পরিকাঠামো চাই, উন্নত হতে চাই। আমরা পিছিয়ে পড়া শ্রেণীতে মানে পরিণত হয়ে গেছি। মুসলিম অধ্যুষিত এলাকা, জেলা যেগুলো, সেগুলোতে সব থেকে বেশি পিছিয়ে রয়েছি। আমরা আমাদের আধুনিক পরিকাঠামো চাই। এই জেদটা ধরুন না, ওইসব রক্তের গঙ্গা না বইয়ে দিয়ে। আর আমি যেটা বলছিলাম, এদেরকে কারা নামিয়েছে বলুন তো দর্শক? ভোট আসছে, আবার কি কৌশল করে কিছু নামানো হচ্ছে নাকি? যেহেতু ভোট আসছে, আর যে কথাগুলো বলছেন একেবারে সেই বাংলাদেশি স্টাইলে। জাতীয় পতাকাটা আছে বলে তো বুঝলাম যে এখানকার, বা ওই কোচবিহার জলপাইগুড়ি কথাটা বলা হলে বলে বুঝলাম যে এই বঙ্গের। জাতীয় পতাকা আছে তখনই বুঝেছি এই বাংলা থেকে ছাড়া কেউ এরকম বক্তব্য রাখবেন না। আর মানে পুরো বাংলাদেশি স্টাইলে কথা না। এই যদি আপনাদের অবস্থান হয়, যদি এই সব নিয়েই এখনো ঠোকাঠকি করেন, যদি এই সবই আপনাদের জেদ বজায়ের জায়গা হয়, যদি ওখানেই আটকে থাকেন ধর্মীয় গোড়ামি এইসব নিয়ে, তাহলে আসল কথাগুলো, আসল বিষয়গুলো নিয়ে উত্থাপন করা, জোর দেওয়া, সেগুলো আর কবে করবেন? ওই শুধু মন্দির মসজিদ নিয়েই পড়ে থাকুন, ওই নিয়েই লড়াই করুন, আর ওই নিয়েই লেকচার দিয়ে যান। আর আপনাদেরকে কাজে লাগিয়ে কিছু লোক ক্ষমতা কায়েম করে বসে থাকবেন, পকেট মোটা করবেন, আর আপনারা আঙুল চুষবেন। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কাছে বিস্তারিত কিছু থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।